আশেপাশের প্রায় প্রতিটি গ্রাম মিলে এই একমাত্র একটি হাসপাতাল, কিন্তু 24 বছর ধরে এই হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভয়ে কেউ রাতের বেলা এই হাসপাতালের পথ দিয়ে যাতায়াত করতে পারে না। এই গ্রামের মানুষগুলোর ধারণা এই হাসপাতালে সব অশরীরীরা বাস করে। বাবারে, বলছি আজকে মাছ ধরতে না গেলে হয় না? বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, কাল না হয় যাস, আজকে যাস নে বাবা। আমারও শরীরটা তেমন একটা ভালো নয় মা, যেতেও তো আমার ইচ্ছে করছে না, কিন্তু না গিয়ে তো আর কোনো উপায় নেই। বাবার ওষুধ কেনার টাকার যে জোগাড় করতেই হবে। তাহলে যা বাবা, আর তো কিছু করার নেই। তবে বেশি দেরি করিস নে কিন্তু, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। ঠিক আছে মা। রঘু তার বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে এই গ্রামে বেড়ে উঠেছে। তার শৈশব কৈশোর বেশ ভালোই কেটেছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব যেন শেষ হয়ে গেল। তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এরপর থেকে ছেলেটির বাবা আর কোনো কাজ করতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে দিন পার করেন তিনি। তারপর থেকেই সংসারের সব দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল। বাহিরে ধুম বৃষ্টি হচ্ছে। অন্ধকারের মাঝে একটু সামনে কি আছে তা দেখার অবকাশ পর্যন্ত নেই। দেখতে দেখতে একসময় রঘু নদীতে পৌঁছে গেল। জনমানব শূন্য নদীর বুকে কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। তার মধ্যে আবার নদীর বুকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেশ অনেকক্ষণ পেরিয়ে গেল। এমন সময় হঠাৎ করে রঘু লক্ষ্য করল নদীর তীর ঘেঁষে কেউ একজন তার দিকে ছুটে আসছে। রঘু বাবা, এক্ষুনি বাড়ি চল, তোর বাবা কেমন জানি করছে। কি হয়েছে মা বাবার? এত কথা বলার সময় নেই, তুই এক্ষুনি বাড়ি চল। রঘু সঙ্গে সঙ্গে নৌকাটি রেখে দৌড়ে মায়ের সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়ি এসে দেখল রঘুর বাবার অবস্থা বেশ খারাপ। বাবা, কি হলো তোমার? এমন করছো কেন? আমাকে এখনই হাসপাতালে নিয়ে চল। আমি শ্বাস নিতে পারছি না। আমার মনে হয় আমি আর বাঁচব না। রঘু নদীর পথে রওনা হলেন তার বাবাকে নিয়ে। এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে। নদীর পাড় থেকে ভেসে আসছে শিয়ালের ডাক।
রঘু সজোরে নৌকা বাইছে। নৌকার ছাউনির মধ্যে শুয়ে আছে তার বাবা। হঠাৎ এক সময় রঘু লক্ষ্য করল তার বাবা আর নড়ছে না। রঘু তার বাবার কাছে দেখল তার বাবার শ্বাস চলছে না। একসময় রঘুর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসলো। রঘু বুঝতে পারল তার বাবা আর নেই। পরদিন সকালে গ্রামে যদি একটি হাসপাতাল থাকতো তাহলে কাউকে এইভাবে বিনা চিকিৎসায় মরতে হতো না। নদী পথ দিয়ে সেই 30 কিলো পথ চলার পর তারপর হাসপাতাল। ঠিকই বলেছেন গ্রাম প্রধান বাবু, চিকিৎসার অভাবে লোকটি আজ মারা গেল। যদি নদীপথে রাস্তাটাও ভালো হতো তাতেও যাওয়া যেত, কিন্তু বিপদ আপদের সময় মতো তো নদীতে কোনো নৌকাই পাওয়া যায় না। চাচা, এইবার আমাদের গ্রামে একটি হাসপাতাল তৈরি করতে হবে, নয়তো এইভাবে আর কত লোক প্রাণ হারাবে। তা তুই তো ঠিকই বলছিস রঘু, কিন্তু হাসপাতালটা বানাবে কে? সরকারের নজর তো এই গ্রাম অঞ্চলে পড়ে না। সরকারের আশায় বসে থাকলে আর চলবে না গ্রাম প্রধান বাবু, আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। আপনি গ্রামে আলোচনা সভা বসান, কোনো না কোনো একটা ব্যবস্থা তো হয়েই যাবে। তা তুই বেশ বলেছিস, তবে তাই হোক। আগামীকাল বটতলার নিচে গ্রামের সবাই হাজির হবে, হাসপাতাল সম্পর্কে কিছু কথা বলা হবে। এভাবে আমরা আর কাউকে হারাতে পারবো না। কদিন আগে কৌটার মা মারা গেল, কাল রঘুর বাবা, 2 দিন পরে চিকিৎসার অভাবে আমাদেরও যে মরতে হবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? না না, কেউ দিতে পারবে না। না না, কেউ দিতে পারবে না। তবে বেশ, যে যাই পারো 2 হাত ভরে হাসপাতালের উদ্দেশ্যে দান করো। উত্তর গ্রামের পরিত্যক্ত হাসপাতালটি আমরা আবার সচল করব, আর কাউকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয়। 3 গ্রামের জনসাধারণ মিলে যে যাই পেরেছেন, কেউ টাকা, কেউ শারীরিক পরিশ্রম দিয়ে 3 মাসের মধ্যে পরিত্যক্ত হাসপাতালটি সচল করে তুলল। হাসপাতাল তো ঠিক হলো, কিন্তু এখন ডাক্তার কোথায় পাওয়া যাবে সেই চিন্তায় পড়ে গেল সকলে। এমন ধূসর গ্রামে কোন ডাক্তারই বা আসবে? দেখতে দেখতে এভাবে কেটে গেল আরও 3টি মাস। হাসপাতালটির সচল হবার পরও পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। বন্ধু, MBBS তো পাশ করলি, তো এখন তোর নেক্সট পরিকল্পনা কি? তোকে একটি কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি কখনো। কি এমন কথা যে আমাকে এখনো বলিসনি? আমার বয়স যখন 16 বছর, তখন আমি আমার বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর কষ্ট শুধু সেই বুঝে যার পৃথিবীতে বাবা নেই। মাথার উপর থেকে যেন ছাতা হারিয়ে ফেলেছি। এতিম। পৃথিবী ছেড়ে সকলকে একদিন চলে যেতে হবে, মৃত্যু অনিবার্য। কিন্তু সবথেকে কষ্টের বিষয় হলো
আমার বাবা চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আমি যে গ্রামে থাকি সেখানের আশেপাশে 3টি গ্রাম জুড়ে শুধু একটি মাত্র হাসপাতাল, কুন্দনগর হাসপাতাল। কিন্তু 24 বছর থেকে সেই হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শোনা গিয়েছে হাসপাতালটি নাকি একটি অভিশপ্ত হাসপাতাল। কিন্তু খুশি সংবাদ হচ্ছে গত 3 মাস আগে হাসপাতালটির নতুন করে সংস্কার করা হয়েছে। গ্রামের প্রায় সকল মানুষের সহযোগিতায় হাসপাতালটি পুনরায় চালু করা হয়েছে। বাহ, বেশ, তাহলে তো এখন আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। কিন্তু একটি দুঃখের সংবাদও আছে। হাসপাতালটির অনেক ভৌতিক ঘটনা থাকাতে কোনো ডাক্তার সেই হাসপাতালে চিকিৎসা করাতে রাজি হন না। 3 মাস আগে হাসপাতালটি চালু হলেও এখনও হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কোনো চিকিৎসা করা হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই হাসপাতালে গিয়ে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করব। তোর এমন উদ্যোগের কথা শুনে আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে তোর মতো মানুষ আমার বন্ধু। তুই যদি কিছু মনে না করিস তাহলে আমিও তোর সঙ্গে যেতে পারি। আমরা দুজনে মিলে হাসপাতালটি সুন্দর করে পরিচালনা করতে পারবো। তুই আমাকে এমন একটা কথা বলবি আমি তা কখনো ভাবিনি। যাকে আমি ভীষণ খুশি হয়েছি। চল আমরা দুজন গ্রামের মানুষগুলোর পাশে দাঁড়াই, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করি। দেখতে দেখতে এক সময় চলে এলো সেই দিন। তারা রওনা দিল কুন্দনগর হাসপাতালের উদ্দেশ্যে। তারা হাসপাতালের কাছে এসে দেখল গ্রামবাসী থেকে শুরু করে গ্রামের সাধারণ লোকজন তাদের স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। আসুন স্যার, আসুন। পথে কোনো সমস্যা হয়নি তো? চাচা স্যার বলে লজ্জা দেবেন না। ছোটকাল থেকেই আপনাদের কোলে ভিড়ে মানুষ হয়েছি। আপনাদের সহযোগিতা না পেলে আজকে এত বড় ডাক্তার কখনো হতেও পারতাম না। আপনারা সকলেই আমাকে আপনাদের সন্তানের চোখে দেখবেন। তোমার মতো এমন একটি সোনার টুকরা ছেলে যে আমাদের গ্রামে জন্ম হয়েছে, এটি আমাদের সৌভাগ্য। যাক, আর কথা না বাড়াই, তোমরা আমার বাসায় চলো, খেয়ে দিয়ে কাজে লেগে পড়ো। তা বাবা মহেশ, কিছু মনে না করলে একটি কথা বলতাম। জি চাচা, বলুন না। তা বাবা, তোমার তো এই গ্রামের আপন বলতে আমরা ছাড়া, গ্রামবাসীরা ছাড়া আর তো কেউ নেই। তোমার চাচা, বড় বাবা সকলেই তো গ্রাম ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে। জি চাচা, জানি। আপনি বলুন। যদি কিছু মনে না করো তাহলে রাত করে আমার বাড়িতেই থেকো। আমার বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে মাধবীলতা থাকি, তোমার ছোট্টবেলার বন্ধু। জি চাচা, মাধবীলতা এখন কেমন আছে? বিয়ে শাদী করেছে মনে হয়। বাচ্চা কাচ্চার কি অবস্থা? সে দুঃখের কথা আর কি বলবো বাবা, সময় পেলে তোমায় এক সময় বলবো, ঠিক আছে? দেখুন চাচা,
আমি গ্রামবাসীদের চিকিৎসা করার জন্য এসেছি, তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছি। আমি চাই এই হাসপাতালে আমি থাকব, কারণ এমনও হতে পারে যে রাত বিরেতে কোনো ইমার্জেন্সি রোগী আসতে পারে। আপনি এ বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। কিন্তু বাবা, তা তো বুঝলাম, তুমি হয়তো জানো না এই হাসপাতালে রাত করে কিছু রহস্যজনক ঘটনা ঘটে। তা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না চাচা, আমরা এই বিষয়টি সামলিয়ে নেব। গ্রামের সকলের সঙ্গে কথোপকথন শেষ করে তারা এক সময় হাসপাতালের ভিতরে প্রবেশ করল। হাসপাতালের ভিতরটি দেখছি বেশ পরিপাটি। ঠিকই বলেছিস, শরীরটা বেশ ক্লান্ত, পেটে একটু খিদে নেই। আমি বরং শুয়ে পড়লাম। যা বলেছিস, আজ রাতটি ভালো করে বিশ্রাম করে কাল থেকে কাজে লেগে পড়ব। এরপরে তারা দুজনে হাসপাতালের একটি রুমে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামের উদ্দেশ্যে গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে চলে আসলো। গভীর রাতে নিস্তব্ধ পরিবেশ, মহেশ ও রমেশ দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। বাহিরে শিরশিরে বাতাসের মধ্যে শুধুমাত্র ঝিঝি পোকাগুলো বেসামালভাবে ডেকেই চলেছে। হঠাৎ এমন নিস্তব্ধতাকে ভেদ করে কারো করুণ কণ্ঠের চিৎকার ভেসে আসলো মহেশের কানে। বাঁচাও, বাঁচাও। কেউ যেন বাঁচার জন্য আর্তনাদ করছে। কণ্ঠটি শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো মেয়ের কণ্ঠস্বর। এমন চিৎকারে রমেশও বিছানা ছেড়ে উঠে পড়ল। কিরে বন্ধু, এত রাতে এমন আর্তনাদ করে কান্না করছে কে? মনে তো হচ্ছে কোনো মেয়ে মানুষ। আমিও তাই ভাবছি। আচ্ছা চল বাইরে গিয়ে দেখে আসি। এত রাতে বাইরে যাওয়াটা কি ঠিক হবে? থাক না, শুয়ে পড়। আরে না না, এভাবে কাউকে এভাবে বিপদের মধ্যে ফেলে ঘুমাতে পারি না। চল গিয়ে দেখে আসি। রুম থেকে বেরিয়ে দুজন সেই দিকে চলে গেল আওয়াজটির উৎস খুঁজতে। এদিকে ক্ষণে ক্ষণে মেয়েটির চিৎকার যেন আরো বেড়েই চলেছে। বাঁচাও, বাঁচাও। দুজনে চারিপাশে হন্য হয়ে মেয়েটিকে খুঁজেই চলেছে। কি ব্যাপার, চিৎকারটি হঠাৎ থেমে গেল কেন? মেয়েটা মারা গেল না তো? না না, এসব কি ভাবছি, আর একটু খোঁজ খবর নিয়ে দেখি। কিরে রমেশ, মেয়েটিকে খুঁজে পেলি? হঠাৎ তার চিৎকার থেমে গেল কেন? মেয়েটি আবার মারা গেল না তো? রমেশ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহেশের কথার কোনো উত্তর না পেয়ে সে আবারও বলল, কিরে চুপ করে দাঁড়িয়েছিস কেন? মেয়েটি তো অনেক বছর আগেই মরেছে, এখন তোর মরার পালা। রমেশের এমন মেলি কণ্ঠ শুনে
মহেশ যেন ভয়ে আঁতকে উঠল। সে আতঙ্কিত হয়ে রমেশকে বলল, তুই এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, আর আমি মারবো মানে? ভয় পেয়েছিস না? মৃত্যুর কথা শুনলে তো সবারই ভয় লাগে। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আগে তোকে ঝুলিয়ে মারবো, তারপরে মারবো তোর ওই চামচা বন্ধুটাকে। একদম ঘাড় মটকে দেব। আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি সেটা অন্তত বলো। রমেশ, তোর কি হলো? আমি না তোর বন্ধু? মহেশের নিঃশ্বাস প্রায় ফুরিয়ে যাবার উপক্রম। এমন সময় রমেশের রূপে ছদ্মবেশী অশরীরীটি মহেশের গলা ছেড়ে দিলে মহেশ মাটিতে পড়ে যায়। শুনবি তোর কি অপরাধ? তাহলে শোন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। সেদিন প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হই আমি, সাথে আমার মাও ছিল। আমাদের বলা হলো যদি এক্ষুনি অপারেশন না করা হয় তাহলে আমাকে বাঁচানো যাবে না, আর অপারেশন করতে 2 লক্ষ টাকা প্রয়োজন। বাবা মারা যাবার পর এমনিতেই আমাদের সংসারের অবস্থা খারাপ। একবেলা খেতে পেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। এর মধ্যে এমন খবর পেয়ে মা আর আমরা দুজনেই ভীষণ ভেঙে পড়ি। কি করব বুঝতে না পেরে আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের বাড়িটি গ্রাম প্রধানের কাছে বিক্রি করে মা টাকা এনে ডাক্তারকে দেয়। কিন্তু পশুরূপী ডাক্তার পেটের অপারেশনের নাম করে আমার কিডনি, হার্ট সব খুলে বিক্রি করে দেয়। আমি ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমার মাকে তারা জানায় অপারেশন করতে গেলে আমি মারা যাই। ভেবেছে অসহায় মানুষ কিছুই করতে পারবে না। ঠিকই আমার মাও আমার মৃত্যুর খবর পেয়ে সেখানেই স্ট্রোক করে। পশুগুলো আমার মায়ের শরীরের অঙ্গগুলো খুলে নিয়ে অনেক টাকায় বিক্রি করে, আর এরপরে আমাদের লাশগুলো হাসপাতালের পেছনে পুঁতে রাখে। রক্ষক যখন ভক্ষক হয় তখন মৃত্যুর পরেও আমাদের মতো মেয়েদের ফিরে আসতে হয়। আমি তাদের সবাইকে মেরে নিজের এবং মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আর এখন তোদেরও মারব। তোরাও এই অসহায় মানুষগুলোর সাথে এমন করবি, তাই তো? আমি তা কখনোই হতে দিব না, কখনোই না। নিজের চোখের সামনে প্রাণপ্রিয় বাবাকে মরতে দেখেছি। সঠিক সময় চিকিৎসা পেলে আমার বাবা হয়তো আজ বেঁচে থাকতেন। এরকমই চিকিৎসার অভাবে এই গ্রামের অনেক মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। তুমি কি চাও না এই গরিব মানুষগুলো সঠিক চিকিৎসা পাক? যদি চাও তাহলে আমাদের একটি সুযোগ দাও। আমরা প্রমাণ করে দেব আমরা ওই পশু নামক ডাক্তারদের মতো নই। তারপর তোমাদের যদি মনে হয় আমরা খারাপ কিছু করছি তাহলে তুমি আমার প্রাণ নিও। মহেশের কথা হয়তো মেয়েটির ভালো লেগেছিল, তাই সে রমেশের শরীর ছেড়ে চলে যায়। পরের দিন সকালে রমেশের জ্ঞান ফিরলে সে কাল রাতের কোনো ঘটনাই মনে করতে পারে না। এরপরে হাসপাতালে চিকিৎসা শুরু হলো। অনেক দিন পার হবার পরেও সেই মেয়েটি রাতটাকে তারা আর কখনো দেখতে পায়নি।